ভাই বিয়া করতাম না, যদি বিয়া করার ইচ্ছা থাকে আমরা সবাই মিলে বিয়া করে আলাই। এই সিরিয়াল আমি বিয়া করতাম না। তুমি তার মানে না না, আমি এই সিরিয়াল আমার কথা শুনেন, আমার কথা শুনেন। 10 বছর 6 থেকে হাজবেন্ডের মনে হচ্ছে তোমার সাথে আমার এখন মনে মিল হচ্ছে না, আমি জাস্ট তোমাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছি। ছোট্ট ছোট্ট জুলুম করে করে আমরা আসলে একটা টক্সিক এনভায়রনমেন্ট করে ফেলেছি, যেটা আমরা কখনো অ্যাকনলেজ করতে রাজি না। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 10 বছর সম্পর্ককে অস্বীকার করছেন প্রেমিক, এদিকে ডিভোর্স নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ডক্টর সুষমা। দর্শক, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এবং হাজবেন্ডের মনে হচ্ছে তোমার সাথে আমার এখন মনে মিল হচ্ছে না, আমি জাস্ট তোমাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছি। ছোট্ট ছোট্ট জুলুম করে করে আমরা আসলে একটা টক্সিক এনভায়রনমেন্ট করে ফেলেছি, যেটা আমরা কখনো অ্যাকনলেজ করতে রাজি না। টক্সিক নারী বা টক্সিক ফেমিনিটির এটার আতুর ঘর হচ্ছে টক্সিক মাস্কিউলিনিটি। আস্তে আস্তে নারীরা তাদের ট্রাস্ট হারিয়ে ফেলেছে। আশেপাশে যখন আমরা তাকাই, আমরা অনেক এই জিনিসটা দেখি যে আমাদের নারীরা পুরুষদের উপরে ভীষণ বিরক্ত, সমাজের উপরে বিরক্ত, পারিবারিক অনেক প্রথার উপরে বিরক্ত, ধর্মীয় অনেক রীতিনীতির ব্যাপারে অনেক বেশি বিরক্ত। এবং এই জিনিসটাতে আমরা খুব থাকে না যে জোর করে শাসন করে এদেরকে সিধা করতে চাই, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে বা প্রত্যাশা আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আমরা আসলে কতজন খুব গভীরভাবে চিন্তা করি এই যে নারীরা দিনের পর দিন আসলে আমি বলবো কিছু কিছু দিক থেকে হিংস্র হয়ে উঠছে, অথবা নিজের অধিকারের ব্যাপারে এক চুল ছাড় দিতে এখন তারা অনড়, যেটা দেখে আমরা অভ্যস্ত না। আমরা নারীকে অনেক বেশি সাবমিসিভ দেখতে অভ্যস্ত, সবকিছু মেনে নিয়ে সর্বংসহায় হয়ে বড় হতে বা বেঁচে থাকতে দেখে অভ্যস্ত। সেই জায়গায় যে একটা পরিবর্তন, এটার পেছনের কারণগুলো কি, আমরা কি আসলে এটা নিয়ে খুব গভীরভাবে ভাবি? একটা জিনিস আমরা যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, আমরা যদি আমাদের ধর্মের ব্যাপারে আগে আসি, যে আমাদের ধর্মে আমাদের নারীদেরকে প্রাথমিকভাবে মেজর যে দায়িত্বটা, সেটা হচ্ছে আমাদের ঘর সামলানোর দায়িত্ব, আমাদের সন্তানদেরকে প্রপারলি ভীষণ সুন্দরভাবে বড় করার দায়িত্ব। এবং এটা একটা ফান্ডামেন্টাল, এই যে আমাদেরকে একটা মানে এটাই আমার দায়িত্ব, কিন্তু এটার একটা ফাউন্ডেশন আছে। এবং সেই ফাউন্ডেশনটা হচ্ছে ধরেই নেওয়া হচ্ছে যে আমার যে পুরুষ আমার সাথে আছেন, সেটা আমার বাবা হোক, সেটা আমার ভাই হোক, সেটা আমার হাজব্যান্ড হোক, সেই ব্যক্তিটি একটি দায়িত্বশীল পুরুষ। যখন একটা দায়িত্বশীল এনভায়রনমেন্টে আমরা আসলে আইডিয়াল একটা পরিবেশ পাই যে সবাই খুব দায়িত্বশীল, তখন কিন্তু পুরো গল্পটা একদিকে যাবার কথা। কিন্তু এখানে যদি এই দায়িত্বহীনতার অভাব থাকে, এবং সেই অভাব 1 দিনের না, 2 দিনের না, 1 দশকের না, 2 দশকের না, শত শত বছরের, আমি বলবো এই দায়িত্বহীনতার যে একটা বিশাল বড় বোঝা আছে, সেইটা সময়ের সাথে সাথে নারীদেরকে অনেক বদলে দিয়েছে। এই জিনিসটা চিন্তা করবার অবশ্যই একটা প্রয়োজনীয়তা আছে। তারপরেও আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, আমাদের ব্যক্তিগত স্খলনের জায়গা, এগুলো তো আছেই, কিন্তু কোনোভাবেই আমরা পুরুষরা কিভাবে নারীদেরকে ট্রিট করেছে, এই টোটাল জায়গাটা আমরা আলোচনা থেকে সরিয়ে রাখতে পারবো না। আজকের সময়ে দাঁড়িয়ে আমার নিজের কাছে মনে হয় একটা অংশের পুরুষের জন্য বিশাল বড় অংশ পুরুষ অনেকগুলো বোঝা আসলে বহন করছে। তাই নারীদের চেতে পুরুষদের আসলে অনেক বেশি প্রতিবাদী হওয়ার কথা ছিল এই জায়গাটাতে। আমরা যদি এভাবে এই যে এত বছরের শাসন এবং শোষণের জায়গাটাতে ফিরতে চাই, ছোট ছোট কয়েকটা উদাহরণ দিই। বাংলাদেশে যেসব মেয়েরা গার্মেন্টসে কাজ করে, আমরা যদি খোঁজ নিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে এদের হাজব্যান্ডদের একটা বড় অংশই অথর্ব না, তারা কোনো ধরনের আর্থিক কন্ট্রিবিউশন সমাজে করে। তারা এই শহরে একটা বিয়ে করছে, ওই জেলায় একটা বিয়ে করছে, নিজের পরিবার সন্তানের ব্যাপারে অ্যাবসলিউটলি তাদের কোনো দায়িত্বশীলতা নাই। মাত্র 6,000 টাকায়, মাত্র 9,000 টাকায়। এবং আমরা যখন বলেছি এতেই তোমার মুক্তি, এবং মেয়েগুলো আসলে যাবার জায়গা কোথায় ছিল? আমরা যখন বলি যে তুমি ঘরের বাইরে কাজ করার জন্য জন্মাও নাই, তোমাকে ঘরে থেকেই আসলে পরিবার সামলাতে হবে, তাহলে এই মানুষটার দায়িত্বটা নেওয়ার জন্য একটা সময় ছিল না, যে আমি যেটা বুঝি যে আমাদের ইসলামিক শাসন আমলে অনেক সময় যারা আমাদের নেতৃত্বাধীন ছিলেন তারাই নারীগুলোর দায়িত্ব নিয়েছেন, যাদেরকে আমরা অসহায় নারী বলছি, স্বামী পরিত্যক্তা বলছি, অথবা যাদের কোনো লিগ্যাল অভিভাবক নাই, আমরা তাদের কথা বলছি। কিন্তু এই মেয়েগুলোর কথা কে চিন্তা করেছে? এবং তাদের কাছে 5,000 টাকাটা একটা বড় টাকা সার্ভাইভালের জন্য। সেদিন আমরা কি এই আঙ্গিকটা কখনো আমাদের আলোচনাতে আনি কিনা? আমি এই জিনিসটাকে অন্যভাবে একটু আনি।
অনেক পুরুষ আছেন যে কোনো একটা কারণে জীবনে এই মুহূর্তে হয়তো একটা স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছেন, জব পাচ্ছি না, ফাইন্যান্স একটু পেছানো আছি। সেই সময় নারী হিসেবে আমাদের দায়িত্বটাই বন্ধুর মতো তাকে একদম ছায়া দিয়ে রাখা। আমি এই পুরুষদেরকে আসলে এই ক্যাটাগরির মধ্যে ফেলিনি, অর্থাৎ সময়ের সাথে সাথে তারা যখন চেষ্টা করবেন তারা নিজেদের অবস্থার পরিবর্তন করেই ফেলবেন। আমি দায়িত্বহীন পুরুষদের পৌঁছাতে চাচ্ছি, যাদের কোনো ইচ্ছাই নাই যে আমি পরিবারের জন্য একটা দায়িত্বশীল রোল নেই। এটা গেল একটা আঙ্গিক। আমি যদি আরেকটা আঙ্গিকে আপনাদেরকে দেখাই, একজন কতজন ভাই প্রপারলি তাদের বোনের সম্পত্তি ঠিকঠাক বোনকে বুঝিয়ে দেন যখন বাবা বা মা তাদের মারা যান। আমরা প্রচুর বোনকে দেখি যে তারা ব্যক্তিগতভাবে অনেক বেশি সংগ্রাম করছেন, কিন্তু ভাই চোখের উপরে তার সমস্ত সম্পত্তি ভক্ষণ করছেন। এই নারীটি কোথায় গিয়ে দাঁড়াবে? একটা নারী বিধবা হলো এবং সাথে সাথে আমরা অস্বীকার করি যে তুমি তো আমার পরিবারের কোনো পার্টি না, এই পরিবারে তোমার কোনো অধিকারই নাই। তাহলে এই নারীটার জন্য নারীটা আসলে তখন সমাজকে কিভাবে চিনবে, পুরুষকে কিভাবে চিনবে, সে তার নিজের জন্য আসলে তখন কি করবে? কে তাকে ভাতটা দিবে, কে তাকে মাথার উপর ছায়াটা দিবে, কে তাকে জামাটা দিবে? তাই একদিনে কি আসলে একজন নারী এই যে চেঞ্জগুলো একদিনে হয়ে গেছে? ছোট্ট ছোট্ট জুলুম করে করে আমরা আসলে একটা টক্সিক এনভায়রনমেন্ট করে ফেলেছি, যেটা আমরা কখনো অ্যাকনলেজ করতে রাজি না। আমরা সম্পদ ভক্ষণের কথা তো আছে, এবং আমি এরকমও দেখেছি যে একজন ওয়াইফ, লাভিং একটা ওয়াইফ, দোষে গুণে একজন মানুষ, কথা নাই বার্তা নাই, তিনি জাস্ট এক রাতে জানলেন যে তার হাজব্যান্ডের আরও একটা বিয়ে আছে অন্য একটা শহরে, এবং হাজব্যান্ডের মনে হচ্ছে তোমার সাথে আমার এখন মনে মিল হচ্ছে না, আমি জাস্ট তোমাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছি। সে হাজব্যান্ডটা চিন্তাও করছে না যে আমার এই 3টা বাচ্চা নিয়ে অ্যাট দ্য এজ অফ 45 আমার এই মানুষটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে। এই ধরনের যে অজস্র জুলুমের গল্পগুলো আছে, সে প্রত্যেকটা জুলুমের গল্পকে আমাদের কনসিডারেশনে নিতে হবে। এই টপিকটা এত সেন্সিটিভ, এখানে খুব ওভার জেনারেলাইজড হবার কোনো সুযোগ নাই। তাই এই যে নারীদের আমার প্রোটেক্টর, আমার প্রোভাইডার হিসেবে পুরুষকে তার অগ্রাধিকারের জায়গাটা দেওয়াটা, এটা আমরা অনেকভাবে নাড়িয়ে দিয়েছি। পুরুষ তার দায়িত্বহীনতার মাধ্যমে এটাকে নাড়িয়ে দিয়েছে, এবং আস্তে আস্তে নারীরা তাদের ট্রাস্ট হারিয়ে ফেলেছে। এবং এরপরে আরও আমি বলছি না এটা একটা সহজ সমীকরণ, অবশ্যই এটার পাশাপাশি পুঁজিবাদের অনেক কিছু আছে, অনেক ধরনের মিথ্যা প্রমিস আছে, নারীবাদের অনেক কিছু আছে। আমি সেই জটিলতাগুলো এড়িয়ে একটা পয়েন্টে যদি আজকে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা ভ্যালিড, এই জিনিসটা লজিক্যাল। এবং এখানে এই কথাটা আসলে না বললেই না, আপনি খেয়াল করে দেখবেন ওভারঅল একজন নারীর পুরুষদেরকে নিয়ে তার লাইফে এক্সপেরিয়েন্সটা যেরকম, সেই লেন্সেই সে পুরুষদেরকে চেনে। যে নারী একটা খুবই লাভিং হাজব্যান্ড পেয়েছেন, খুবই কেয়ারিং একজন বাবা পেয়েছেন, ভাই পেয়েছেন, যে তাকে একটা ভীষণ সুন্দর বলয়ের মতো, প্রতীক্ষা বলয়ের মতো তাকে সুরক্ষিত রাখে, একটা মুক্তার মতো, সে পুরুষ এবং পুরুষতন্ত্রের ব্যাপারে যে ধারণাটা পোষণ করে, আর সেই একই জায়গাটায় পুরুষদেরকে দিয়ে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে নির্যাতিত নারী অনেক ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ লালন করে। এবং আমি এখানে নারীদেরকে একটা কথা বলতে চাই যে তাই আমরা ব্যক্তিগতভাবে যা কিছু এক্সপেরিয়েন্স করি সেটা দিয়ে যেন আমরা জেনারেলাইজ না করে বসি। এই জায়গাটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করবার কোনো সুযোগ নাই, এটা একটা গ্রে জোন এখানে আছে, এবং প্রত্যেকের একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এটাকে শেপ করছে, এবং জিনিসটা সবসময় ডাইনামিক চলছে এবং ইভলভিং, যেটাকে আমরা বলি। আমি এই কথাটা এই জন্য বললাম যে কতদিন ধরে আমি যখন ফেসবুকে যে আমরা খুব চাই যে একটা গ্রুপের ব্যাপারে আমি দেখি যে তারা একজন ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থার কথা চিন্তা করে এবং নারীদেরকে তারা ওভাবেই দেখতে চান, কিন্তু তাদের এই টপিকটাতে যাবার আগে অনেক বেশি পুরুষ দায়িত্বশীল হয়ে সমাজে বড় হচ্ছে কিনা, অর্থাৎ সে একটা ছেলে থেকে যখন পুরুষ হচ্ছে সে দায়িত্বশীল হচ্ছে কিনা, এই ব্যাপারটাকে অনেক বেশি টোকা দেওয়া উচিত, অনেক বেশি নাড়া দেওয়া উচিত। আমরা এই পয়েন্টটা খুবই অগ্রহ মিস করি। টক্সিক নারী বা টক্সিক ফেমিনিনিটির এটার আতুর ঘর হচ্ছে টক্সিক মাস্কিউলিনিটি, অ্যান্ড ইটস ভাইস ভার্সা। সো আমি যদি বলি কালক্রমে যত ধরনের অন্যায় অবিচার নারীর বিরুদ্ধে হয়েছে, সেটা নারীকে বিদ্রোহী করেছে সমাজের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, পুরুষের ব্যাপারে, নিয়মের ব্যাপারে, ধর্মের রীতির ব্যাপারে। তাই আমরা এই জায়গাটাতে যত ইনসাফ করতে পারতাম, তাদের প্রতি ইহসান করতে পারতাম, তত হয়তো আমাদের পুরো আমাদের দেখার লেন্সটা, এক্সপেরিয়েন্সের লেন্সটা তখন অন্যরকম হতো। এখন আস্তে আস্তে ঘুরছে,
পট পরিবর্তন হচ্ছে, এখন আমরা নারীরা স্বাবলম্বী হচ্ছি অর্থনৈতিকভাবে, আমাদের বলার, আমাদের সব ধরনের মত প্রকাশের অধিকার আগের চেয়ে অনেক বাড়ছে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে আমরা আবার টেবিলটা ঘুরিয়ে আমরা এবার জুলুম করা স্টার্ট করছি কিনা, আমরা এখন ওভার পাওয়ার করার চেষ্টা করছি কিনা। তাহলে এটা একই ঘটনা, আগের প্রেক্ষাপট আর এটার সাথে কোনো আসলে পার্থক্য নাই। আমাদের কোনোভাবে এটাকে ডিফার করা, এটা নিয়ে আর্গিউ করার কোনো সুযোগই নাই। সেটা হলো নারী এবং পুরুষ, আমাদের ভূমিকাটা আসলে লড়াইয়ের না, আমাদের ভূমিকাটা সবসময় এসেছে একজন একজনকে আমরা কমপ্লিমেন্ট করব। এবং এই কমপ্লিমেন্ট করার মানসিকতা যদি আমরা না নিয়ে সবসময় যদি আমরা প্রতিদ্বন্দ্বী এই ধরনের একটা মানসিকতাতে থাকি, তাহলে এই সমাজে আসলে খুব বড় ধরনের সুন্দর পরিবর্তন হবার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা প্রত্যেকে অধিকার নিয়ে এত কথা বলি, তার 1%ও যদি আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলতাম, পুরুষ পুরুষের দায়িত্ব নিয়ে চিন্তা করতো, নারী নারীর দায়িত্ব নিয়ে আগে চিন্তা করতো, তাহলে হয়তো সমাজের প্রেক্ষাপটটা অনেক অন্যরকম হতো। দেশটা ভীষণ অশান্ত হয়ে আছে। আমি দোয়া করি যে আল্লাহ আমাদের সবার আত্মাকে শান্ত করুন, আমাদেরকে আরো দায়িত্বশীল করুন, আমাদের ভিতরে ছোট ছোট যেই পার্থক্যগুলো আছে, ডিফারেন্সগুলো আছে, সহনশীলতার মাধ্যমে, এবং আমি বলবো একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই বিরোধগুলো যেন আমরা মিটিয়ে ফেলতে পারি, কিন্তু বৃহত্তর স্বার্থে যেন আমরা এক হয়ে কাজ করতে পারি। আমি নাইম রে চাই, নাইম আমারে কইছে বিয়া করব, কুরআন শরীফ ধরে কসম কাছে। যে বয়সে রূপকথার গল্প শোনার কথা, ঠিক সেই বয়সেই ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় শুরু হয়েছিল তাদের ভালোবাসার গল্প। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ 10 বছর। একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, অসংখ্য প্রতিশ্রুতি আর বিশ্বাসে ভর করে এগিয়ে চলা সেই সম্পর্কের শেষটা যে এমন নির্মম হবে তা কখনো কল্পনাও করেননি অনার্স পড়ুয়া তানিয়া আক্তার তামান্না। পরিবারের সদস্যদের দাবি, ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসতেন তানিয়া ও নাইম। দুই পরিবারের কাছেও তাদের সম্পর্কের বিষয়টি অজানা ছিল না। দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে চলছিল এই সম্পর্ক, কিন্তু সে ভালোবাসার পরিণতি গিয়ে দাঁড়ায় এক চাঞ্চল্যকর ঘটনার মধ্য দিয়ে। গত বৃহস্পতিবার সকালে তানিয়াকে নিজের সঙ্গে দেখা করার জন্য ডাকেন নাইম। দিনভর একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছোট ইলাসপুর এলাকায় নিজের তালাবদ্ধ দোকানে নিয়ে যান তিনি। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে দোকানটি ঘিরে ফেলেন তারা। পরে দোকানের ভেতর থেকে তানিয়া ও নাইমকে আটক করে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এরপর শুরু হয় ঘটনার সবচেয়ে নাটকীয় মোড়। স্থানীয়ভাবে সালিশির মাধ্যমে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হয় বলে হঠাৎ করে বেঁকে বসেন নাইম। সবার সামনে তিনি স্পষ্ট করে বলে দেন কোনোভাবে তানিয়াকে তিনি বিয়ে করবেন না। তবে সিদ্ধান্ত হতবাক হয়ে পড়েন উপস্থিত সবাই। দীর্ঘ 10 বছরের সম্পর্কের এমন পরিণতি মেনে নিতে পারেননি তানিয়া। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, যদি এই সম্পর্কের কোনো মূল্যই না থাকে তাহলে এতদিন ধরে কেন তাকে স্বপ্ন দেখানো হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বধলা থানার পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তানিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক গড়ে তুললেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন নাইম। তানিয়ার মা জানান, প্রায় 10 বছর ধরে তাদের সম্পর্ক চলমান। নাইম একাধিকবার তাদের বাড়িতে গেছেন, তানিয়াও গেছেন নাইমের বাড়িতে। এমনকি তাদের একসঙ্গে থাকার ছবি, ভিডিও, বিভিন্ন প্রমাণ এখনও সংরক্ষিত। তিনি আরও দাবি করেন, সম্পর্কের টানাপোড়েনে এর আগেও 2 বার বিষ পান করে হত্যার চেষ্টা করেছিলেন তার মেয়ে। তাই তিনি এখন একটাই দাবি জানাচ্ছেন, যে প্রতিশ্রুতির ভিত্তিতে এতগুলো বছর কেটেছে সেই সম্পর্কের সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা হোক। অন্যদিকে অভিযুক্ত নাইম ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করছে। তাদের দাবি, ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন একটাই, দীর্ঘ 10 বছরের সম্পর্ক, অসংখ্য প্রতিশ্রুতি আর বিশ্বাস ভেঙে যাওয়ার এই ঘটনার পর তানিয়া কি সত্যিই ন্যায্য বিচার পাবেন, নাকি আরও একটি ভালোবাসার গল্প হারিয়ে যাবে অভিযোগ আর পাল্টা অভিযোগের ভিড়ে? সে উত্তরই এখন যেন সময়ের অপেক্ষা। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।